নমস্কার। পোস্ট মডার্ন বাংলা কবিতা এই সংকলন থেকে আমাদের কবিতা পাঠ পর্ব চলছিল। পর দিয়ে যাদের নামের আদ্যক্ষর সেইখান পর্যন্ত কবিদের কবিতা পড়া হয়েছিল। আজকে পড়ব ব। ব দিয়ে আজ প্রথম কবির নাম বিভা বসু। মানুষ। শুধু মেঘ নেমে আসে যে পথে, সেই পথে নেমে এলো সে এবং তার আবহমান হৃদপদ্ম। তারপর তো এক সংকটিত অভিমান পর্ব, রঙিন পারাপার, হলুদ ঘুমিয়ে থাকার স্বপ্নময় অধিকার। তারপর জন্মের আসল রহস্য থেকে মৃত্যুর রংচটা সমাবর্তন। এইসব ক্রমে ক্রমে উদ্ঘাটিত হতে থাকলো। সে হাঁটতে হাঁটতে এলো এক আসন্ন সন্ধ্যার কাছে, দুহাত করুণ বাড়ালো। আসন্ন সন্ধ্যা তার গোধূলি শিয়র থেকে উপহার দিল তিতিক্ষা। অসংখ্য মেঘ এসে ক্রমে জড়ো হতে থাকলো, হাত ধরল তার। সময় ফেটে যাচ্ছিল রোষে। দুবারই আছে, কিন্তু আমি এটা আমার পাঠজনিত ত্রুটির জন্য দুবার পড়লাম তা না। অনেক সময় আমি কবিতাতে পাঠজনিত ত্রুটি বা সেই লাইনটিকে গুরুত্ব দেবার জন্যে সেই লাইনটির গুরুত্ব উপলব্ধি করে আমি কখনো কখনো একই লাইনকে দুবার তিনবার রিপিট করি। এই ক্ষেত্রে কিন্তু এটা আছে। অসংখ্য মেঘ এসে ক্রমে জড়ো হতে লাগলো, হাত ধরল তার। সময় ফেটে যাচ্ছিল রোষে। কেউ তার দিকে বাড়িয়ে দিল পাগল করা হাওয়ায় উড়েছিল তার সবুজ ছায়া। এমতো বিভা বসুর পোস্ট মডার্ন কবিতা। বিভা বসুর পর ব্রজকুমার সরকার। ব্রজকুমার সরকারের কবিতা কলকাতা থেকে সুতানুটি। দমদম থেকে টালিগঞ্জ আমরা দুজন ফিরে যাচ্ছি। ভূতল রেলের ভেতর দৌড়ে যাচ্ছে কলকাতা। রাত্রির প্রকার নিঃশব্দে গিলছে প্রতিসারী আলো। টানেলের প্রতিচ্ছায়া ভেঙে যায় স্টেশনের চিত্রপটে। মগ্ন হয়ে আছি আলাপের প্রতিটি পৃষ্ঠায়। মঞ্জুসদার উদাস পাখিটা এইমাত্র উড়ে গেল। আমরা শুনতে পাচ্ছি দরজা খোলার শব্দ। কুরুক্ষেত্রের স্বরজালে বিদ্ধ হচ্ছে দুটি ভিন্ন মুখ। সফরনামায় চোখ চলে যায়। যামিনীর রমণীরা অবগুণ্ঠন খুলে হেঁটে যাচ্ছে। কালীঘাটের রুগ্ন পটুয়া আর চোখে দেখে স্তনবতী নারী। ভেঙে যায় ভাঙতে ভাঙতে গড়ে ওঠে যাজ্ঞসেনীর মুখ। জ্যোৎস্না কলস থেকে গড়িয়ে পড়ছে পাণ্ডব স্পন্দন। রাসবিহারীর মোড়ে বেঁকে গেছে নৈশ কলকাতা। প্রদীপের হাতে ঘুরপাক খায় শতাব্দীর ছেঁড়া পাতা।
হাজরার গুহা মুখ থেকে টলমল পায়ে ঘরে ফেরে কবিতার ক্লাস, দুহাত উপরে তোলে শুভরাত্রি গায় আমাদের প্রভাতদা। দুহাত উপরে তোলে নাকি দুহাত উপরে তুলে শুভরাত্রি গায় আমাদের প্রভাতদা? এখানে আছে দুহাত উপরে তোলে শুভরাত্রি গায় আমাদের প্রভাতদা। এক ফালি চাঁদকে পকেটে পুরে ফিরে যাচ্ছি সুতানুটিগঞ্জের দিকে আমি ও প্রদীপ। বুঝলাম আমাদের ব্রজকুমার প্রদীপ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এসব করছিলেন। এরপর ভুবনেশ্বর মজুমদারের কবিতা যবনিকা। মুখ ও মুখোশ পাশাপাশি রাখা, মুখের মধ্যে অভ্র, মুখোশের ভিতর আগুন, পেটের মধ্যে পাথরের চকমকি ও ঘষা কাচের টুংটুং শব্দ শুনে বুঝতে পারি খুব শীঘ্রই ইথার মাধ্যমে ভেসে ওঠে অনিশ্চিত সংকেত। জাহাজের ভেতর থেকে ভোঁ ভোঁ শব্দ ভুল সংকেত ধরে চলে যায়। সমুদ্রের মাছের পেটেও জ্বলে ওঠে লালাভ বিদ্যুৎ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিই ও সরাইখানার সামনে যে ঘোড়া তার জন্য রাখি ঘাস ও চুনি। এভাবে অন্ধ শব্দ ও অশ্রুত রশ্মি দিয়ে ভরে রাখি কবিতার অ্যাকোরিয়াম। ঠিক সমাধির পাশে ও চিহ্নিত করে রাখি মুখোশ ও সোনার আংটি, জিঘাংসা ঘেন্নার জারকে ডুবিয়ে রাখা হাত। এর চেয়ে বেশি তুমি আমাকে কী বা দিয়েছ? ভুবনেশ্বর মজুমদার। এরপর সেই এক এবং অদ্বিতীয় ভূমেন্দ্র গুহ। ভূমেন্দ্র গুহর কবিতা অনেক বড়, সেখান থেকে আমাকে একটা আপাতত ছোট, তুলনামূলক একটা ছোট বার করতে হবে। ভূমেন্দ্র গুহর কবিতাগুলির কোনো নামকরণ নেই, নাম্বার দেওয়া আছে। কী কারণে বা কী হিসাবে নাম্বার সেটা জানি না। 24 নাম্বার দিয়ে একটা কবিতা আছে, ওই কবিতাটি পড়ি। 2-এর পর আছে 42, 42-এর পর আছে 36, 36-এর পর আছে আবার 24, 24-এর পর আবার 39, এইভাবে আছে। তারপর আছে 35, এইভাবে আছে। তো যাই হোক, আমি 24 নাম্বার দেওয়া আছে যে কবিতাটি সেটি পড়ি। 9টা বাজতে 9 মিনিট, এত দেরি করে ঘুম ভাঙে। এরকম একাকিত্ব চায়ের উপরে ভাসে, বেশ উষ্ণ রয়েছে এখনো। অর্থাৎ বাণিজ্য আছে। তুমি যে সিগারেট খাও নরম গোলাপি ঠোঁটে চেপে তার সাথে। অর্থাৎ শীতের কুঞ্চিত ভোরে তুমি টেলিফোন করে যা বলবে ভেবেছ তার কথাগুলি সব বস্তুত দখল করছে সেই বুধবার, সেই অভিমানী পাপ। হ্যালো হ্যালো, কেউ নয়, ভুল ডাক। বেশ, তবে সেই থাক। অথচ তখন তুমি রিসিভার রেখে দিলে, সেরকম বুঝতে পারা গেল। যা হোক তা হোক, তবু টাটার ইউরোপেজ এবং এ মহতী প্রকৃতি এত কি উচ্ছন্নে গেছে যে আমার পাতলা ঘুম ভোরবেলা ভাঙাতেই হবে। ভূমেন্দ্র গুহ। এরপর মলয় রায়চৌধুরী। খুব মলয় রায়চৌধুরীর কবিতা পড়বো, ভয় লাগে খুব। মলয় রায়চৌধুরীর কবিতা পড়তে বেশ ভয় লাগে।
যাই হোক, এই প্রথম প্রেম ফয়েজ আহমেদ ফয়েজ, প্রথম প্রেম ফয়েজ আহমেদ ফয়েজ, এই কবিতাটি পড়ি। গরমের ছুটিতে খালি গায়ে যখন নাজিমদের বাড়িতে লুডো খেলতে যাই, কুলসুম আপা রাস্তা পেরোবার ঢঙে বাঁদিক ডান দিক তাকিয়ে দুহাতে দড়াম করে দরজা বন্ধ করে দেন, আমায় অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে এক হাঁচকায় টেনে নিয়ে। আমি বলি ভোজপুরি বলবেন, আমি উর্দু বুঝতে পারি না। উনি বলেন, তুই চোখ বোঝ, তাহলেই বুঝতে পারবি, এ তো খুব সহজ রে। আমি চোখ বুজে চুপচাপ দাঁড়িয়ে থাকি একগাদা হাঁস মুরগির মাঝে। কুলসুম আপা বলেন, মুঝে দে দে রসিলে হোঠ, মাসুমানা পেশানি, হসি आंखें के मैं एक बार फिर रंगीनियों में गर्क हो जाऊं। আমি বলি, ধ্যাত, কি করছেন কি, আমার লজ্জা করে। উনি ওনার কালো মোটা ঠোঁটে বলতে থাকেন, मेरी हस्ती को तेरी एक नज़र आगोश में ले ले, हमेशा के लिए इस दाम में महफूज हो जाऊं, जिया ए हसनो से जुम्मते दुनिया में ना फिर आऊं। আমি বলি, আহ ছাড়ুন না, এরকম করছেন কেন আপা? উনি বলেন, গুজিস্তা हसरतों के दाग में दिल से धुल जाए। আমি বলি, না না না। আপা ওনার ঘুমন্ত কণ্ঠস্বরে, मैं आने वाले गम की फिक्र से आज़ाद हो जाऊं, मेरे माजी ओ मुस्तकबिल सरासर माब हो जाएं, मुझे वह एक नज़र एक जभेदानी सी नज़र दे दे। আমি বললাম, রোজ রোজ এরকম করেন কেন? উনি বললেন, তবে যে তুই বলছিলিস উর্দু বুঝতে পারিস না। পড়লাম তো বটে, ঠিক পড়তে পারলাম বলে আমার মনে হচ্ছে না। আমি বাংলাটাই ঠিক মতো করে পড়তে পারি না, তা আমি এই জটিল ভাষা আমি পড়তে পেরেছি বলে আমার প্রত্যয় নেই। যা ভুল হলো তার জন্য মলয়দার কাছে ক্ষমা চেয়ে রাখি। তিনি নিশ্চয়ই যেখানেই থাকুন আমার মতো অজ্ঞ লোকেদের ক্ষমা না করে দিয়ে তাদের কোনো উপায় থাকবে না। এরপর পড়ব মানস কুমার চিনি। মানস কুমার চিনির জলের দানা, এই কবিতাটি পড়ব। কবিতাটি 3টে ভাগ আছে। একটি পার্ট পড়লে পুরো কবিতাটা ঠিক পড়া হয় না। আমি একটা করেই যেহেতু কবিতা পড়ছি সকলের, তাই কবিতার আবার একটি অংশ পড়া এটা ঠিক হবে না, তাই 3টে অংশ আছে, 3টাই পড়ব। জলের দানা। 1, মিশে যাচ্ছে অবস্থান মেরু, সেসব রেখাপথ পেরিয়ে আসে তরল শিরোনাম আর সভ্যতা। হয়ে যাওয়া ঘুমের অংশ যদি চোখের গায়ে ধাক্কা দাও তবে ফুটে যাবে, কাগজ ফেটে বেরিয়ে আসবে কলম, অক্ষরে অক্ষরে শরীর ঘুরবে। এই প্রথম জলের দানা আড়াল হচ্ছে সাবানের ত্বকে ত্বকে। 2, ধোঁয়া হয়ে গেল চোখের ভেতর চোখ, জানালা ভালো থাকতে পারছে না। এক বিকেল ফিরিয়ে দাও ঠাস বুনন গ্যালারি, পাঠক উপচে পড়বে। অসমাপ্ত আলো থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছে গোপনে সাজাও গলিপথ দাবা বোর্ড। তুমি আগুন চেনা প্রেমিক,
সংমিশ্রণ বুঝে জলের ঢেউ থেকে সরাও পৃথক অধ্যায় ও স্মরণীয় জলাশয়গুলি। 3. জলের ভেতর জলের দানা, গোপনে রক্তপাত ঘটাও। আবার ভোর হলে ছেড়ে দাও চোখ, মোহরা দিতে দিতে দিন ভাসমান রেখায় লুকিয়ে পড়ছে। গুটিয়ে আসে ডায়াল টোন, সামনে বাজছে রিং। আজ আকাশের তারা জমায়েত হবে না, কারণ স্তনের বিজ্ঞাপন ঘুম থেকে ডাকছে। কম বয়স চোখ বিছিয়ে রাখছে। নদী শুকিয়ে যাবে ভেবে ঢেউগুলো ক্রমিক সংখ্যায় ধাক্কা মারছে দেওয়ালে দেওয়ালে। মানস কুমার চিনি, মুরারি সিংহ। মুরারি সিংহ, মিসেস মল্লিকা। থই থই গৃহস্থালী, তারই উপর ডগমগ সুখে ঘোড়া ছুটিয়ে চলে ওই জামরুল জাতক। পিত্তকোষের চোখে মুখে ছড়িয়ে দাও ছায়া, হে তর্জনীময় রোদ শিশু। কোরাসের এই দীর্ঘ বালিয়াড়িতে হিম কোজাগরি জড়ানো ভাজা পাঁপড়েরা পানপাতা শাড়িটিকে মিহি সুরে ডাক দিয়েছিল সেই আহ্লাদের। গলে গেছে কবে ম্যাটাডোর বাহিত ওই ভোরের গ্যারেজ। মাস্তুলের কাছে পিঠে কোনো পাঠযোগ্য পাতাবাহার কি ছিল না? এখন এই অল্প বয়সী চিঠির গোছাটিকে কোনোখানে পোস্ট করা যাবে? লাটাই সমেত নদীগুলোও তো আর রিমোট কন্ট্রোলের শাসন মানতে চাইছে না। দেয়ালে টিকটিকি জ্বালিয়ে তাই বুঝি তুমি মাঝে মাঝে চলে যাও সিনথেটিক আগুনের দিকে? আধ ভাঙা ঢেউটিকেও দেখি খানিক এদিক ওদিক হেঁটে চুপি চুপি ঢুকে পড়ে সাজঘরের স্রোতে। থোকা থোকা নাচের বিকেল কিন্তু মাথা উঁচু করেই বিমান সেমিকার হাতে তুলে দেয় বনভোজনের হ্যান্ডবিল। অর্বাচীন প্লাইউড ভেবে উঠতে পারে না, অর্বাচীন প্লাইউড ভেবে উঠতে পারে না আরও কত রঙ্গরস পান করা সাঙ্গ হলে ত্রিকুট পাহাড় মিস থেকে হয়ে যাবে মিসেস মল্লিকা। মোহাম্মদ মতিউল্লাহ, পেপারওয়েট। সমস্ত দুপুর আর বাবার চোখের উদাসীনতা জুড়ে স্তব্ধ টেবিল, তার ভেতর জেগে আছে পেপারওয়েট। মাছের পিতের মতো রং, গায়ে হলুদ দাগ, ভয়ঙ্কর বাঘ নয়, শুধু স্তব্ধতার প্রত্নপ্রহরে ছাই চাপা আগুন। পাণ্ডুলিপি ছিঁড়ে শেষ হয় বাতাসের ভারে। অবনত সন্ধ্যায় বাবার তসবিহ জুড়ে ধ্বনিত মন্ত্রোচ্চারণ। আত্মজীবনীর প্রথম পাতায় চুপচাপ বসে থাকে নিরীহ পেপারওয়েট। মোহাম্মদ মতিউল্লাহ, যশোধরা রায়চৌধুরী। রূপবাণী অরুণা ভারতী। ঘরের ভিতরে ছোট্ট টেবিল ল্যাম্পের আলো, মেঝেতে বাহারি ছায়া, ছাইদান, মেক্সিকো মুখোশ। মেয়েটি মাটিতে হাঁটু গেড়ে বসে, ছেলেটি চেয়ারে, চশমা খুলে, চোখ ঢেকে। এভাবে পারছি না আর, অন্য কোনো সলিউশন নেই। ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে চুপ পড়ে। হাড়হিম চুপ করে থাকা। মেয়েটি ছেলেটির হাঁটু আঁকড়ে ধরে। কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। শোনো,
তোমাকে খারাপ ভাবতে পারবো না কখনো। রজত শুভ্র গুপ্ত। রজত শুভ্র গুপ্তের কবিতা খুঁজে বেড়াই আমরা মাঝে মাঝে। এখানে রজত শুভ্রের অনেকগুলি কবিতা আছে, তাই আমি অবশ্যই রজত শুভ্র গুপ্তের একটি আলাদা ভিডিও বানাবো এবং সেখানে এই সব কবিতাগুলো আমি একসঙ্গে পড়ব। যদিও আমি জানি না রজত শুভ্র গুপ্তের যে কবিতার সঙ্গে আমার পরিচিতি আছে আর এই পোস্ট মডার্ন কবিতাগুলোর চরিত্র, সেই কবিতাগুলির আমার যে পরিচিত যে কবিতার মেজাজ, তার যে কবিতার চরিত্র, তার সঙ্গে মিল রাখবে কি না। যাই হোক, আমি এখন সবুজ সবুজ ভয় রং, রজত শুভ্র গুপ্তের সবুজ সবুজ ভয় রং কবিতাটি পড়ব। তুমি ফেলে গেছো তোমার প্রিয় পিটার ইনল্যান্ড শার্ট, হালকা সবুজ রঙের ভিতর দিব্যি মিশে যাচ্ছে গাঢ় নীল রং, আর হাজার হাজার বছর আগের সভ্যতার প্রতীক ঘন ছত্রাকের আবরণ আঁকড়ে ধরেছে তোমার শার্টের শরীর। এত দ্রুত তোমাকে ঘিরে তৈরি হচ্ছে পিরামিডের উচ্চতা। আমি ভাবতেও পারিনি তোমার রঙের উপর মিশে যেতে পারে কোনো স্বল্প উচ্চতার ভয়। মাকে গুল্মপ্রিয় সবুজের কাছাকাছি মনে হয়। রজত শুভ্র গুপ্তের পরে রজত শুভ্র মজুমদার। আমের ঝোল সম্পর্কিত। এক চুমুক ঝোলের মধ্যে লুকিয়ে থাকে সমগ্র নায়াগ্রা জলপ্রপাত। এটা যারা নায়াগ্রা জলপ্রপাত দেখেনি তারাও জানতে পারে, তবে তাকে অবশ্যই জানতে হবে কোনো দগদগে জ্বলন্ত মোমবাতি থেকে কিভাবে তার নগ্ন শরীরে সব রস ঝরে পড়ে কংক্রিটের মেঝে। ঠিক প্রসূতি শিউলির বুক থেকে যেভাবে শিউলি ঝরে পড়ে শারদিয়া মাটির নার্সিংহোমে। অর্থাৎ এক চুমুক আমের ঝোলের উগ্র যৌনতার শরীরী বিভঙ্গ যাদের স্বাদ কোরকের রসনা নিবারণে ইতিমধ্যেই সফলতা লাভ করেছে, আমি ধরে নিতে পারি তাদের সকলেরই জানা হয়ে গেছে নায়াগ্রা জলপ্রপাতের রহস্যাবৃত ব্যাকরণ। রজত শুভ্র মজুমদার। এরপর রজতেন্দ্র মুখোপাধ্যায়। রজতেন্দ্র মুখোপাধ্যায়ের কবিতাও প্রচুর বড় বড়। আমি তো বড় কবিতা পাঠ করতে গেলে আমি তো পারবো না। তবু যাই হোক, সবই যখন বড় তখন প্রথমটাই পড়ি, বাঘ। শ্রদ্ধেয় অমরেন্দ্র চক্রবর্তীর ভ্রমণ পত্রিকার প্রচ্ছদে মূর্ধন্য নয়ের একটি চমৎকার ডানা আছে। কল্পনার ডানা নয়, সত্যি সত্যি ডানা। ওই ডানা দিয়ে অসংখ্য পাঠক ঘর থেকে বহু দূরে উড়ে যান, ঘরে বসে মানস ভ্রমণের সুখ ও সৌন্দর্য উপভোগ করেন। যারা নিয়মিত পাঠক তারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন মাঝে মাঝে ভ্রমণের ব্যাক কভারে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ফটো ছাপা হয়। বাঘটি পেছনের দুপায়ের ওপর ভর করে দাঁড়িয়ে সামনে দুপা দিয়ে একটা বড় গাছের কাণ্ডকে প্রাণপণে আঁচড়ে চলেছে। বাঘটির ছবি নেওয়া হয়েছে ব্যাক সাইড থেকে, আর গাছটার পিঠের দিকে ঘন কালো অরণ্যের ছায়া। এই ছবিটা চোখে দেখার কিছুক্ষণের মধ্যেই আমার সমস্ত পিঠ চুলকোতে আরম্ভ করে, একটু পরে দাগড়া দাগড়া হয়ে ফুলে যায়, সারা গায়ে ফুটে বেরোয় চওড়া চওড়া নখের আঁচড়। এজন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তারবাবু বললেন আমার সুগার বেড়ে থাকতে পারে, আমার চামড়ায় বাসা বাঁধতে পারে বিজাতীয় কোনো ফাঙ্গাস যারা সময়ে অসময়ে হঠাৎ হঠাৎ চাগার দিয়ে ওঠে। আমার পিঠ থেকে নিচের দিকে ক্রমশ গাছ হয়ে যেতে পারে। এর ফলে আমার দুটো পা সামান্য ফুলে উঠে মাটির ভেতর চাড়িয়ে যেতে পারে খুব ধীরে ধীরে।
আমি এর উপশমের উপায় জানতে চাইলে ডাক্তারবাবু বললেন, প্রতিদিন বেশি করে তেতো খান, সারা গায়ে ভালো করে মার্গো সাবান মেখে চান করুন, বছরে অন্তত 2বার খুব কাছে হলেও বেড়াতে যান। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবুর কথা মতো খাওয়া দাওয়া শুরু করেছি। চান করার সময় ব্যবহার করছি সবুজ সাবান। সবাইকে নিয়ে দোল উৎসবেও বেড়াতে গেছি শান্তিনিকেতন। ভ্রমণের ব্যাক কভারে আবার ওই বাঘটার ছবি বেরোলে সেটা দেখে কি ফল হয় তা আবার ডাক্তারবাবুকে চেম্বারে গিয়ে জানিয়ে আসতে হবে। পড়লাম রজতেন্দ্র মুখোপাধ্যায়ের বাঘ। রজতেন্দ্র মুখোপাধ্যায়ের বাঘ। এরপর আমার এক প্রিয় কবি রতন দাস। রতন দাসের কবিতা পড়ব। জ্যামিতিক কবিতা। রতন দাসের জ্যামিতিক কবিতা। আমার ত্রিভুজ তোমাকে দিলাম, তোমার চতুর্ভুজ আমাকে দাও। আমার আয়তক্ষেত্র তুমি নাও, তোমার বর্গক্ষেত্র আমি নিলাম। তোমার বর্গক্ষেত্রগুলো আমার ত্রিভুজের পাশে বসাও। আমার ত্রিভুজ খুব ধারালো, যেন কেটে টুকরো টুকরো করতে চায় তোমার বর্গক্ষেত্র। অবশ্য তোমার বৃত্তগুলোও কম যায় না, তারা কেবল সুযোগ পেলেই বেদম ঘোরাতে চায়। আমি বন বন করে ঘুরে মরি, আমার মাথা বন বন করতে থাকে। দুহাত বাড়িয়ে আমি আমার 12x10 আয়তক্ষেত্র খুঁজতে থাকি। তুমিও আয়তক্ষেত্রটি হাতে পাবে বলে হাত বাড়াও। আমরা দুজনে হাত ধরাধরি করে ঘুরতে থাকি। আয়তক্ষেত্রটি আমাদের নাগালের মধ্যে এসেও ফসকে যায়। ফল যা হবার তাই হয়। তোমার বৃত্ত এবং আমার ত্রিভুজ পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়। আমরা দুজনেই ছিটকে পড়ি। রতন দাস। এরপর রথীন বন্দ্যোপাধ্যায়। রথীন বন্দ্যোপাধ্যায় আমাদের অনুজ প্রতিম ভাই। আচ্ছা, প্রথম কবিতা শিরোনামহীন, ওটাই পড়ি। শিরোনামহীন কবিতা। a+b² উপর যদি একটা পিং পং বল রাখা হয়, তাহলে সেটা গড়াতে গড়াতে যে অদ্বিতীয় শর্টকাট রাস্তা দিয়ে নিচের দিকে নামতে থাকবে, সেই রাস্তায় উজ্জ্বল অফসেটে লেখা আছে যাবতীয় ভ্রমণ বৃত্তান্তের ভূমিকা থেকে উপসংহার, এবং নামতে নামতে সেই বলটা যেখানে পৌঁছাবে ঠিক সেইখান থেকে একটা গ্যাস বেলুন সুতো ছিঁড়ে উঠতে শুরু করলেই আমরা লক্ষ্য করব সেই পিং পং বলটাই তাকে শিখিয়ে দিচ্ছে ওড়ার সহজতম রাস্তা, এবং সেই রাস্তা ধরে উঠতে উঠতে বেলুনটা একসময় শটান পৌঁছে যাবে a+b² উপর। সুতরাং আমার সামনে এখন দুটো রাস্তা আছে। এক, শুরু থেকে শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ থেকে শুরু। এইভাবে আমি পিং পং বল আর গ্যাস বেলুনের মতো বারবার একই শর্টকাটে ওঠানামা করব, যেখানে শুরু সমান শেষ সমান ধ্রুবক, অথবা 2। পড়লাম রথীন বন্দ্যোপাধ্যায়। শিরোনামহীন, সবই শিরোনামহীন কবিতা ওনার। পুরোটাই আমি দেখতে পাচ্ছি, অনেকগুলি শিরোনামহীন, তো অতগুলি তো পড়া সম্ভব নয়। ফলত ওইখানেই আমাকে থামতে হলো। রফিকুল ইসলাম। জন্মপূর্ব। এদিকে কোথায় এসেছিস? ভাইয়ের কবর খুঁজতে। উত্তরে জানায় স্কুল পালানো মেয়েটি। সে তো তোর জন্মেরও আগে মরেছে। বলতে বলতে তুমুল বৃষ্টি এলো, সঙ্গে ঝোড়ো হাওয়া। আমি মেয়েটির কেউ না, তবু তার রিবনটুকু জেনেছি। আগে ছিল কেউটের মতো ক্রুদ্ধ, এখন ভিজে লকলকে ফনায় দিগন্ত সাপটে রেখেছে। রাখা কি যায়? সে তো তার জন্মপূর্ব সঙ্গীটিকে চিনেছে, আজ তার সাথে খেলবেই।
কবরখানায় ভিজে যাচ্ছে স্কুল পালানো মেয়েটি। আর যত বৃষ্টি হলো, বৃষ্টি নিয়ে কাব্য হলো মিথ্যে, সব মিথ্যে। রফিকুল ইসলাম, বেশ ভালো। রবীন্দ্র বিশ্বাস, রবীন্দ্র বিশ্বাসের কবিতা পড়ব বন্যার জন্য। রবীন্দ্র বিশ্বাসের কবিতা পড়ব বন্যার জন্য। বন্যার জন্য আকস্মিক নিম্নচাপকে দায়ী করা হলে ডুবে থাকা ছাড়া কিছুই করার থাকে না ভগবানের। আমাদের কিন্তু দূরদর্শন যোগ্যতার জন্য বসতে হলো আলোচনা সভায়। মতদান বিশেষজ্ঞের তথ্যে নদীর নাব্যতার পাশাপাশি অনিবার্য হলো নীলনদ ও হুয়াংহো। কে জানে পরিবেশ তৈরির জন্যই কিনা জল ঢুকে পড়ল সভাঘরে। বক্তা, সাংবাদিক ও ক্যামেরা মানুষেরা দেখলেন বৈঠা বাইছেন মাঝি, গলুয়ে বসে আছেন হেমন্ত কুমার আর শচীনদেব বর্মন। চারিদিকে বসে রয়েছেন অরণ্যপাল, মনোবিদ, বাস্তুকার, প্রমোটার, আমলা। ওদিকে হরিণ বাছুর শিশুদের নিয়ে ডিঙি ঠেলছেন জনগণ। সাঁতরে আসছেন সাপ, ইঁদুর, কুকুর, আর উনি বোধহয় বাঘের লেজ ধরে সেই বৈজ্ঞানিক। রাজকল্যাণ চেল, গ্রুপ ফটো। সেই আমাদের লেবুতলায় আনা হলো চেয়ার ও শতরঞ্জি। আমি বসলাম বাবার পায়ের নিচে, ছোট ভাই বসলো মায়ের পায়ের তলায়, আর মেজো ভাই দাঁড়িয়ে রইল যেমন সে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। যে চেয়ারে বসতেন আমার দাদু, সে চেয়ারে গম্ভীর হয়ে বসেছিলেন বাবা। ক্যামেরাম্যান কালো কাপড়ের তলা থেকে মুখ বের করে বলে উঠলেন, একটু হাসুন তো সবাই। তখন গাম্ভীর্যতাকে হালকা করে বাবা কষ্টে সৃষ্টের সংসার ভেঙে, মা জীবনের জটিলতা ছিঁড়ে আমরা সবাই হাসি হাসি মুখ নিয়ে হেসে উঠলাম। তখনও শীত আশি আশি করেও আসেনি, শুধু পাতা ঝরার খবর পৌঁছে গেছে ডালে ডালে। জীবনে জীবনে এসে লেগেছে নবজীবনের ডাক। এই রকম সব অদ্ভুত পরিবেশ ও জীবন জড়িয়ে আছে ছবিটায়। গ্রুপ ফটো, বেশ ভালো লাগলো। এরকম একটি গ্রুপ ফটো আমরা পড়েছিলাম নয়ন রায়ের কবিতায়। এই রকম বলাটা ঠিক নয়, তবে এই মানে গ্রুপ ফটো নামের কবিতা। এরপর পড়ব রাজেশ দেবের কবিতা শিরোনামহীন। এক, পৃথিবীর ভেতর পৃথিবী, তার ভেতর পৃথিবী, তার ভেতর আর একটা পৃথিবী, আর একটা পৃথিবীর ভেতর আর একটা পৃথিবী। ক্রমশ ছোট হতে হতে পৃথিবী একটা গোলাকার শূন্য বায়বীয়তে পরিণত হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী তখন চরম শূন্য নিয়ে লাথালাথি করতে কলম্বিয়া 1-0 গোলে এগিয়ে গেছিল। ভালো। রামকিশোর ভট্টাচার্য, পাঁচ সিকির পথ। মৃত্যুদৃশ্য নিয়ে পড়ে থাকা 5 সিকির পথ আজ গড়িয়ে যাচ্ছে মাথার ভেতর দিয়ে। সব চিহ্নই কেমন বেহালা বাহিত, গুমড়ে উঠছে ভাঙা লণ্ঠনের নিচে। এবার পোড়ো বাড়ির হাত পা দুলে উঠবে সভ্যতার তালে, আর আমরা যারা তাসাবাদ্যের দল গল্প বাজাতে বাজাতে ঢুকে যাব দূরের চন্দ্রবিন্দু গ্রামে। সুর হরিণীরা সেখানে সাইকেল আরোহী, তাদের
জলপানের বিরতিতে বেড়ে ওঠে চাবির তোড়ায় বাঁধা সর্বনাশগুলো। 40 বেলায় এক আলো উঠে আসে মিন পোশাকে। ছায়া উদ্ভিদের নিচে কত শোকগাথা, তাদের পাপড়িগুলো ঘুম ছুঁয়ে উড়ে যায় দূর সম্পর্কে। 5 সিকির পথ মিডিয়ার দিকে মুখ তুলে সারাদিন গেয়ে যায় চৈতন্য লীলা। রামকিশোর ভট্টাচার্য। রুদ্রকিংশুক। ভূমিকা। একটি বইয়ের ভূমিকাতে যেসব জিনিস থাকাটা একান্ত প্রয়োজনীয়, অর্থাৎ যেগুলো ছাড়া সমুদ্র জলের রং গভীরতা পরিমাপ সম্ভব নয়, সেগুলি নিচে দেয়া হলো। সাইরাস নক্ষত্রটি সম্পর্কিত বেশ কিছু সুভাষিত খরগোশ যারা সবুজ ঘাসের পরিবর্তে নক্ষত্রগন্ধ রূপকথার প্রতি একটু বেশি ঝোঁক দেখাবে। একটি বিজ্ঞানসম্মত ছাতা যাকে দেখামাত্র আমাদের মেঘগুলি বৃষ্টি হয়ে ঝরে পড়বে। অবিরাম বৃষ্টি নামের বাড়িটির পাশে বসে থাকা নিমিলিত চোখে। জলপাই রঙের একটি ছোট বাক্স যাতে যে কোনো রঙের খেলনা বা রকিং হর্সি রাখা হোক না কেন, পাঠ শেষে তারা সব সাদা রঙের লাইট হাউসে পরিণত হবে। রুদ্রকিংশুক পড়লাম। এই রুদ্রকিংশুক অবধি আজকে আমরা পোস্ট মডার্ন কবিতার বাংলা কবিতা পাঠ আজকের মতো বন্ধ রাখব। পরবর্তী দিন আমরা শক্তি সেনগুপ্ত দিয়ে শুরু করব। আশা করা যাচ্ছে আর এই সংকলনটি পাঠ পর্ব শেষ করতে আর বিশেষ লাগবে না। আমার সম্ভবত মনে হচ্ছে আর একদিনেই এটা আমরা শেষ করে ফেলতে পারবো। তারপরে আমরা এক একজন কবিকে নিয়ে এক একটি ভিডিও পর্ব আবার শুরু করব। তাতে এক একজন কবিকে এই পোস্ট মডার্ন কবিতা পর্বে তাদেরকে আলাদা করে চেনার একটা সুযোগ আমরা হয়তো পাব। নমস্কার।